আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার প্রায় 22,000। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের। দুর্নীতিতে 4বার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল, বললেন জামাত আমির। সর্বশেষে জানাবো, এবার কানাডার পণ্যে 100% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার প্রায় 22,000। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় 21,841 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার 24শে জানুয়ারি রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 পরিচালনা শুরুর পর থেকে এখন পর্যন্ত 21,841 জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে 453টি। এছাড়া 2770 রাউন্ড গুলি, 786 রাউন্ড কার্তুজ, 137টি ককটেল ও 14টি বোমা উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের স্বাস্থ্য খাতে তার প্রভাব কেমন হবে এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। এর আগে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ছাড়াও 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ স্বাস্থ্য খাতের যেসব বিষয়ে সাফল্য অর্জন করেছে তার অধিকাংশেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ডব্লিউএইচও। তবে যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই বাংলাদেশ সংস্থাটির কার্যক্রম কাটছাঁট হওয়া শুরু হয়েছে। এর ফলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ইমার্জেন্সি রেসপন্স এবং ল্যাবরেটরি সাপোর্টের মতো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বেনজির আহমেদ বলেছেন, সম্ভাব্য সংকট এড়াতে দ্রুত রাজনৈতিক দলগুলোকে এদিকে সৃষ্টি দেওয়া উচিত, যাতে করে যারাই সরকারে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বেনজির আহমেদ বলেছেন, সম্ভাব্য সংকট এড়াতে দ্রুত রাজনৈতিক দলগুলোকে এদিকে দৃষ্টি দেওয়া উচিত, যাতে করে যারাই সরকারে আসুক তারা যেন বিকল্প অর্থায়ন কিংবা স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় অভ্যন্তরীণ বরাদ্দ নিশ্চিত করতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘেরই একটি বিশেষায়িত সংস্থা এবং এটি স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ও দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি সহ বাংলাদেশের স্বাস্থ্য খাতের সব ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছিল। এর আগে জাতিসংঘ জনসংখ্যা তহবিল থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। সংস্থাটি বাংলাদেশ সহ 150টির বেশি দেশে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছে। উভয় সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এখন কার্যকর হলেও দেশটি প্রায় 1 বছর আগে থেকে তহবিল যোগান বন্ধ করে দিয়েছিল। প্রসঙ্গত 1948 সালে বৈশ্বিক সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে গেল। ইতোমধ্যেই দেশটি ডব্লিউএইচওর সব তহবিল বন্ধ করে দিয়েছে। তবে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে যে প্রভাব পড়তে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম বড় তহবিল যোগানদাতার ভূমিকা পালন করে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সংস্থাটি থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পর জাতিসংঘ বলেছে, ভাইরাস সহ বিভিন্ন রোগ সংক্রমণ রোধে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হলো তেমনই একটি জায়গা। ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসাস ইতোমধ্যেই বলেছেন, যুক্তরাষ্ট্র সদস্যপদ বাতিল করলে তহবিল সংকটে পড়বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এই ঘাটতি মোকাবেলা করতে ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মুশতাক হোসেন বলেছেন, বাংলাদেশের জনস্বাস্থ্যের সব বিষয়ের সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পৃক্ত এবং অর্থায়ন থেকে শুরু করে গবেষণা সহায়তা পর্যন্ত সব ধাপেই তাদের সহায়তা পেয়ে অনেকগুলো ক্ষেত্রেই সফল হয়েছে বাংলাদেশের স্বাস্থ্য খাত। ফলে এখন যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ হয়ে গেলে এবং বিশ্ব স্বাস্থ্যের কর্মসূচি বা সহায়তা বাংলাদেশে কমে গেলে তার নেতিবাচক প্রভাবের আশঙ্কা আছে অনেকের মধ্যে। গত বছর অক্টোবরে বাংলাদেশে যে প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে তাতেও বড় ভূমিকা ছিল জাতিসংঘের এই সংস্থাটির। টাইফয়েড প্রতিরোধী এই টিকাটি বাংলাদেশ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির মাধ্যমে। এর আগে 2023 সালে বাংলাদেশ সরকার ইউনিসেফ, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় জরায়ুমুখ ক্যান্সারের অন্যতম কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর প্রতিষেধক টিকাদান কর্মসূচি শুরু করেছিল। তখন 10 থেকে 14 বছর বয়সী শিশু সহ প্রায় 1 কোটিরও বেশি মেয়েকে বিনামূল্যে এই এইচপিটি টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল।
দুর্নীতিতে 4বার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল, জামাতে আমির। জামাত দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি হবে না বলে জানিয়ে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, অতীতে রাষ্ট্র শাসন করা কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে না দুর্নীতি করেননি। একটি দল দুর্নীতিতে 4বার চ্যাম্পিয়নও হয়েছে। শনিবার 24শে জানুয়ারি সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজ মাঠে জামাত ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন 10 দলীয় ঐক্যের পক্ষে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজে বেলা 3:30টায় 10 দলীয় জোটের আরেকটি সমাবেশ হয়। ওই সমাবেশে জামাতে আমির বলেন, যারা বড় গলায় কথা বলেন তাদের হাতেই মা বোনেরা বেশি নির্যাতিত হন। সাধু সাবধান, আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না, নইলে ভেতরের সবকিছু প্রকাশ করে দেব। কথা দিচ্ছি, আমরা মা বোনদের মর্যাদার সঙ্গে ঘরে চলাচলে ও কর্মস্থলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করব। শফিকুর রহমান আরও বলেন, আমরা কারো বিরুদ্ধে লাগালাগি খোঁচাখুচি পছন্দ করি না, কিন্তু আমাদের খোঁচা দিলে খোঁচা ফিরিয়ে দেওয়া আমাদের উপর ওয়াজিব। এ কাজ করতে আমাদের বাধ্য করবেন না। এ সময় তিনি সিরাজগঞ্জে গুঁড়া দুধের কারখানা স্থাপন এবং তাঁত শিল্প সহ সব শিল্প কারখানা আবার চালু করার প্রতিশ্রুতি দেন। জামাতে আমির বলেন, জামাত 3.5 কোটি মানুষের সংগঠন, তবু আমাদের নামে কোনো অভিযোগ নেই। এবার কানাডার পণ্যে 100% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। কানাডার সব ধরনের পণ্যের উপর তাৎক্ষণিকভাবে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করেন, তবেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। শনিবার 24শে জানুয়ারি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের এই মন্তব্যের ফলে উত্তর আমেরিকার প্রতিবেশী দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। ট্রাম্প সতর্ক করে বলেন যে, কানাডা যদি চীনের পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশদ্বার বা ড্রপ অফ পোর্ট হিসেবে ব্যবহৃত হওয়ার চেষ্টা করে, তবে তা হবে একটি মারাত্মক ভুল। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিশ্বের বৃহত্তর শক্তিগুলোর সমালোচনা করার পর থেকেই ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি প্রধানমন্ত্রী কার্নি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং বৈদ্যুতিক গাড়ি সহ বিভিন্ন খাতে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। শুরুতে ট্রাম্প এই সম্ভাব্য চুক্তির প্রশংসা করলেও এখন তিনি অবস্থান পরিবর্তন করে কঠোর শুল্কের হুমকি দিচ্ছেন। যদিও এই চুক্তিটি ইতিমধ্যে কার্যকর হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে হোয়াইট হাউস এবং কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বিগত কয়েক মাস ধরে ট্রাম্প ও কার্নির মধ্যে ব্যক্তিগত পর্যায়েও বাদানুবাদ চলছে। ট্রাম্প প্রায় কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসেবে অভিহিত করেন এবং প্রধানমন্ত্রী কার্নিকে উপহাস করে গভর্নর বলে সম্বোধন করেন। এমনকি কানাডাকে পুরোপুরি অধিগ্রহণের ইঙ্গিতও এর আগে ট্রাম্পের পক্ষ থেকে এসেছে। শনিবারের পোস্টে তিনি পুনরায় কার্নিকে গভর্নর কার্নি হিসেবে উল্লেখ করে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের বিষয়ে কঠোর বার্তা দেন। গত বছর থেকে শুরু হওয়া এই শুল্ক যুদ্ধের হুমকি এখন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাণিজ্যিক বিরোধের পাশাপাশি ট্রাম্পের আরও কিছু বিতর্কিত পদক্ষেপ কানাডা ও ইউরোপীয় নেতাদের সঙ্গে তার দূরত্ব বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা এবং ন্যাটো জোট সম্পর্কে ট্রাম্পের বিরূপ মন্তব্য পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল, তবে ট্রাম্পের এই সর্বশেষ শুল্ক হুমকি সেই প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। বিশ্লেষকরা মনে করছেন, 100% শুল্ক আরোপ করা হলে কানাডার অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে এবং এর প্রভাব সরাসরি বিশ্ববাজারেও অনুভূত হবে।